নোয়াখালী সরকারি কলেজের সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা যে যেখানে আছো এই প্যান্ডেমিক অবস্থাও তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকার প্রত্যাশায় চতুর্থ বর্ষের আজ ইসলামে মানবাধিকার বিষয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের একটি কোর্স ইসলামে মানবাধিকার, আজকে প্রথম ক্লাস। তাই আজকে ইসলামের মানবাধিকারের প্রথম বিষয়গুলি নিয়ে আলোকপাত করার আশা রাখছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা দেখি নেই কোন দুটি বিষয় বা কোন দুটি প্রশ্ন নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। ইসলামে মানবাধিকার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজ পত্রিকার পাতা উল্টালে কিংবা টিভি চ্যানেলগুলিতে টিউন করলে আমরা বিভিন্ন দেশে অধিকার হারাদের কথা, অধিকার বঞ্চিতদের কথা আমরা শুনতে পাই, দেখতে পাই, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সেগুলির প্রতিবিধান করতে পারি না এবং প্রতিকার করার চেষ্টা করতে পারি না। তো আমরা তাই ইসলামী এই কোর্সটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমরা আমাদের অধিকারগুলি দেখব, বিশ্ব মানুষের অধিকারগুলি দেখব এবং বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িতদের, অধিকার হারাদের যে বিষয়গুলি বিশ্ববাসীর কাছে সুস্পষ্ট, দৃশ্যমান, সেই বিষয়গুলি নিয়ে আমরা দেখব। তাহলে আমরা বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরতে পারব যে আসলে ইসলামের মানবাধিকার বিষয়ে কি কি বিষয়ে স্থান পেয়েছে। তাহলে আমরা দেখছি প্রথমেই, প্রিয় শিক্ষার্থীরা, যে অধিকার কাকে বলে। প্রথম প্রশ্ন হচ্ছে অধিকার কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৌলিক অধিকার। আমি এই বিষয়টা তোমাদের বোঝার সুবিধার্থে বোঝার জন্য দুটো ক্লাসে বিভক্ত করেছি। আজকে শুরু করব অধিকার নিয়ে, এরপর সাথে সাথে আলোকপাত করব মৌলিক অধিকার কি। পরবর্তী ক্লাসে আমরা মানবাধিকার এবং মৌলিক অধিকার, মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলি আলোকপাত করব। আশা করি তোমরা এই ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখলে, শুনলে ইসলামের মানবাধিকার সম্পর্কিত ধারণা সম্পর্কে তোমাদের জ্ঞানের পরিধি আরো বৃদ্ধি পাবে। তাহলে আমরা প্রথম অধিকার। ইংরেজিতে একটি প্রবাদ আছে, রাইট ইজ নট গিভেন বাট ইট ইজ টেকেন বাই ফোর্স, অর্থাৎ অধিকার কেউ কাউকে দেয় না, বরং অধিকারকে আদায় করে নিতে হয়। তাই আধুনিক রাষ্ট্র উৎপত্তির পূর্বে মানুষের অধিকারের জন্ম হয়েছে না পরে জন্ম হয়েছে, এই নিয়ে আসলে পণ্ডিত যারা দার্শনিক তাদের মাঝে আসলে মতপার্থক্য পরিলক্ষিত হয়। কেউ মনে করেন যে মানুষ পৃথিবীতে জন্মের পর থেকেই তার অধিকারের বিষয়টি চলে আসছে। যেমন জন লোকের মতে মানুষ স্বভাবতই কিছু অধিকার নিয়ে জন্ম লাভ করে, যাকে প্রাকৃতিক অধিকারও বলা হয়। অর্থাৎ অধিকারটা হচ্ছে তার দৃষ্টিভঙ্গিতে জন লোকের যে অধিকার হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। পৃথিবীতে একটা শিশু ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মূলত সে কিছু অধিকার নিয়ে পৃথিবীতে এসেছে। তো তাহলে আমরা দেখছি যে যাকে প্রাকৃতিক অধিকারও বলা হয়, জন লোক বলেছেন, অর্থাৎ সে প্রাকৃতিকভাবে জিনিসটা পেয়ে থাকে। অর্থাৎ পৃথিবীতে একটা শিশু জন্মগ্রহণ করলো, অথচ সে কিছুই বলতে পারে না, বুঝতে পারে না, সুতরাং সে শুধু তার কান্না শুনে তার মা তার অনুভূতিগুলি বুঝতে পারেন। সুতরাং বলা হচ্ছে সেই শিশুটিও কিছু অধিকার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আর এই অধিকারগুলিকে তিনি ক্লাসিফাই করেছেন, শ্রেণীবিন্যাস করেছেন প্রাকৃতিক অধিকার হিসেবে, ন্যাচারাল অধিকার, ন্যাচারাল রাইটস হিসেবে। তো তিনি এটাও বলেছেন যা প্রাক রাষ্ট্রীয় যুগেও এই অধিকারগুলো বিদ্যমান ছিল। পক্ষান্তরে গ্যাটেল, আরেকজন দার্শনিক, তিনি বলেছেন রাষ্ট্র প্রতিষ্ঠার আগে মানুষের অধিকার ভোগ করা সম্ভব নয়, কেননা রাষ্ট্র অধিকার ভোগের নিশ্চয়তা না দিলে সে অধিকার হচ্ছে অর্থহীন। অতএব রাষ্ট্র তথা রাষ্ট্রীয় আইনই হচ্ছে অধিকার সৃষ্টি করে এবং তা ভোগ করার নিশ্চয়তা দেয়। তার দৃষ্টিভঙ্গি হচ্ছে, আমরা প্রথমত দেখেছি অধিকার নিয়ে জন লক বলেছেন একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সে সাথে সাথে কিছু অধিকার নিয়ে পৃথিবীতে আগমন করে, যে অধিকারগুলিকে তিনি
ডিফাইন করেছেন, সংজ্ঞায়িত করেছেন ন্যাচারাল রাইটস হিসাবে। আর অন্যদিকে আমরা দেখি দার্শনিক গ্যাটেল বলেছেন না, মানুষ জন্মগতভাবে কিছু অধিকার নিয়ে জন্মায় না, কিন্তু যদিও জন্মায়, কিন্তু রাষ্ট্র যদি সেই অধিকারগুলিকে স্বীকৃতি না দেয় এবং রাষ্ট্রীয় আইন যদি সেই অধিকারগুলিকে তৈরি না করে, তাহলে সেই অধিকারগুলি অর্থহীন হয়ে যায়। তাহলে অর্থাৎ দুজনের দৃষ্টিভঙ্গি হচ্ছে ভিন্নতর। তাহলে প্রথম জন বলেছেন যে মানুষ অধিকার নিয়ে জন্মায়, দ্বিতীয় জনের উক্তিও অধিকার নিয়ে জন্মায়, কিন্তু অধিকারটা হচ্ছে রাষ্ট্র যদি সে অধিকারকে স্বীকৃতি না দেয় তাহলে তো সে অধিকারটা অর্থহীন হয়ে যায়। তার দৃষ্টি হচ্ছে মানুষ জন্মগ্রহণ করে, কিন্তু পরবর্তী সময় সে অধিকারগুলো অদৃশ্য থাকে, অস্পষ্ট থাকে। যখনই রাষ্ট্র কোনোভাবে তার সে অধিকারগুলিকে স্বীকৃতি দেয়, তখন সেই শিশুর বা সেই মানুষের অধিকারগুলো দৃশ্যমান হয় এবং সেটা অধিকার হিসেবে বিবেচনা করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা দেখলাম যে অধিকার রাষ্ট্র সৃষ্টির আগে না পরে। তাহলে দুটো মত আমরা এখানে পেয়েছি। জন লক বলেছেন যে মানুষ জন্মগ্রহণের সাথে সাথেই অধিকার নিয়ে জন্মায়, সে রাষ্ট্র সৃষ্টি হোক বা না হোক, সে যেখানেই জন্মগ্রহণ করে সেখানে কিছু অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু পক্ষান্তরে গ্যাটেল বলেছেন না, মানুষ অধিকার নিয়ে জন্মগ্রহণ করলেও সে অধিকারগুলোকে দৃশ্যমান করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র সে অধিকারগুলিকে স্বীকৃতি প্রদান করে। তাহলে এখন আমরা দেখব অধিকার কি। অধিকার হলো সে বাহ্যিক অবস্থা যা মানুষের মানসিক পরিতুষ্টি বিধান করে। এ প্রসঙ্গে আমরা দেখেছি টি.এইচ. গ্রিন কথা বলেছেন। তার মতে দৃষ্টিভঙ্গি হচ্ছে অধিকার হলো সেই একটা বাহ্যিক অবস্থা বা দৃশ্যমান অবস্থা যা মানুষের মানসিক পরিতুষ্টি বিধান করে, অর্থাৎ মানসিক পরিতৃপ্তির জন্য মানুষের অধিকারটা খুবই জরুরি। এই প্রসঙ্গে আমরা অন্য একটা সংজ্ঞা দেখব। যেমন এই প্রসঙ্গে বলেছেন প্রফেসর লাস্কি বলেছেন, রাইটস আর দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ উইদাউট হুইচ ওয়ান ম্যান ক্যান সিক ইন জেনারেল টু বি হিমসেলফ অ্যাট হিজ বেস্ট। অর্থাৎ অধিকার হলো সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধা, প্রিভিলেজ, যেগুলো ছাড়া কোনো মানুষ সাধারণভাবে নিজের পরিপূর্ণ বা সর্বোত্তম বিকাশ লাভে সক্ষম হয় না। তাহলে প্রফেসর লাস্কির মতে যে অধিকার হলো মানব জীবনের সেই সকল সুযোগ সুবিধাগুলি যেগুলি ছাড়া মানুষ সাধারণভাবে নিজের পরিপূর্ণ বা সর্বোত্তম বিকাশ লাভে সমর্থ হয় না। প্রিয় শিক্ষার্থীরা, উদাহরণ যদি দেই তাহলে আমরা বিষয়টা আরো ক্লিয়ার হব। এরপর আরো একজন সোশ্যাল ওয়ার্ক ডিকশনারির ভাষ্যমতে, রাইটস আর দ্য অব্লিগেশনস অফ সোসাইটি টু ইচ অফ ইটস মেম্বার্স। অধিকার হলো প্রত্যেক সদস্যদের প্রতি সমাজ প্রদত্ত নৈতিক বাধ্যবাধকতা। তাহলে আমরা উপরোক্ত সংজ্ঞার আলোকে প্রিয় শিক্ষার্থীরা যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট, তা হচ্ছে অধিকার হলো সেই বিষয়বস্তু যা মানুষের জন্ম থেকে শুরু হয়, যাকে আমরা প্রাকৃতিক অধিকারও বলে থাকি, যা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার পূর্বে থেকেও ছিল। অতঃপর সেই অধিকারগুলো মানুষ রাষ্ট্রীয় ব্যবস্থার এনে আরো সুন্দর, সুসংহত এবং যুগোপযোগী ও গ্রহণযোগ্য করে আইনি কাঠামোতে রূপান্তরিত করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীর, এক কথায় আমরা যদি বলি অধিকার বলতে কি বুঝো বা অধিকার কি? অধিকার হচ্ছে মানুষের বাহ্যিক বা দৃশ্যমান সেই অবস্থা, যে অবস্থাগুলি মানুষের মানসিক পরিতৃপ্তি বিধানে কার্যকর ভূমিকা পালন করে। এক্ষেত্রে আমরা প্রিয় শিক্ষার্থীরা উল্লেখিত যে প্রদত্ত সংজ্ঞাগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, এর মধ্যে আমরা দ্বিতীয় সংজ্ঞাটা যে প্রফেসর লাস্কি বলেছেন, অধিকার হলো মানব জীবনের, সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধা যেগুলি ছাড়া আসলে কোনো মানুষ বাঁচতে পারে না। যেমন প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাস্তায় বের হই অথবা কোনো কিছু কিনতে যাই, তুমি দোকানদার বা আমরা দোকানদারকে কোনো পণ্য ক্রয় করে তাকে তার প্রদত্ত অর্থ দেই, তার বিনিময় মূল্য দেই। তখন দেখা গেল আমি 50 টাকার একটা জিনিস কিনলাম বা 52 টাকার একটা জিনিস কিনলাম, তখন দোকানদারকে আমি 100 টাকার নোট দিলাম। সেক্ষেত্রে সে 52 টাকার পরিবর্তে 52 টাকা রাখার, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 52 টাকার পরিবর্তে সে 50 টাকা রাখছে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 52 টাকা অথবা 54 টাকার পণ্যের ক্ষেত্রে সে 55 টাকা রাখছে। ফেরত দেওয়ার সময় পণ্যটার দাম ছিল 52 টাকা অথবা 54 টাকা, এক্ষেত্রে সে 55 টাকা রাখছে। তো এক্ষেত্রে কথা হচ্ছে রাখার কথা ছিল পণ্যের বিনিময়ে 54 টাকা যদি হয় তাহলে সে 54 টাকা রাখার কথা ছিল, অথবা 54 টাকা রাখারই কথা ছিল। কিন্তু যখন
টাকা ফেরত দিবে, সে 55 টাকা রেখেছে, তাহলে 1 টাকা সেখানে বেশি রেখেছে। এখন প্রশ্ন হলো, আমি যদি সে 15 টাকা ক্রয় করি, তাহলে আমার অধিকার হচ্ছে তাকে জবাবদিহির আওতায় আনা যে আপনার পণ্য 54 টাকা, আপনি 55 টাকা কেন রাখলেন। তখন তার থেকে উত্তর আসতে পারে যে ভাঙতে ছিল না, অথবা অন্য সময় নিয়ে নিন। তাহলে আমি আমার অধিকারের কথাগুলি তার নিকট বলতে পারলাম। আর যদি না বলতে পারি, তাহলে এভাবে আমি আমার একটা মানসিক অস্থিরতায় ভুগবো যে হায়রে, প্রতি ক্ষেত্রেই তো দেখছি 1 টাকা 2 টাকা করে মানুষ আমাকে কম দিচ্ছে। এভাবে যদি প্রতিদিন আমি বাজার কেনাকাটা করি, তাহলে তো আমি অধিক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে এই বিষয়গুলি আসলে মানসিক অশান্তি, অস্থিরতার সৃষ্টি করে। তাহলে এই অস্থিরতার পরিহার করার জন্য, অস্থিরতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষের অধিকারগুলি, যে আমার দাবিগুলি মানুষের সামনে উপস্থাপন করা এবং তার ফিডব্যাক তথা ক্রেতা বিক্রেতার যেই আদান প্রদান, সেই কথাগুলি তার থেকে শোনাটা হচ্ছে এটা আমার দাবি এবং কর্তব্য। তো সুতরাং সেক্ষেত্রে বলা হচ্ছে যে এভাবে যদি মানুষ সব ক্ষেত্রে যদি বঞ্চিত হয় 1 টাকা 2 টাকা করে, তাহলে মানুষের মধ্যে একটা শোষণ, বঞ্চনার এটা তৈরি হয়, যা তাকে মানসিক অস্থিরতায় চরম সীমায় পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম অধিকার হচ্ছে মানুষের সমাজ জীবনের সেই সকল সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলি ছাড়া মানুষ কি করে তার পরিপূর্ণ মানবতা বিকাশ লাভে সক্ষম হয় না। তাহলে এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখি মৌলিক অধিকার। আমাদের প্রশ্নের দুটো অংশ ছিল, একটা হচ্ছে অধিকার আর একটা হচ্ছে যে মৌলিক অধিকার। তা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো অধিকারটা কি। অধিকারটা তাহলে আমরা এক কথায় যদি বলি, তাহলে সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধাগুলি, যে অধিকারগুলি বিকাশের মাধ্যমে একটা মানুষের মানসিক সুস্থতা, সমাজ জীবনে তার মানসিক সুস্থতা পরিপূর্ণভাবে বিকশিত হয়। আর যদি সে অধিকার সেই বিষয়গুলি থেকে সে বঞ্চিত হয়, তাহলে সে আসলে অনেক সময় নিজের অজান্তেও সে মানসিক যন্ত্রণায় ভোগে অথবা মানসিক কাতরতায় ভোগে, এবং তার মধ্যে হীনমন্যতা বা এক ধরনের সে নিজকে পাপী বা অপরাধী বলে হিসেবে সমাজে পরিগণিত করে। তাহলে সুতরাং কেউ যখন তার অধিকারের বিষয়গুলি সুস্পষ্টভাবে আদায় করবে, তখন সে সমাজ জীবনে তার মানসিক বিকাশ, পরিপূর্ণভাবে বিকাশ নিয়ে সে সমাজে বেড়ে উঠতে পারবে। এরপর আমরা দেখছি মৌলিক অধিকার। অধিকার যদি আমরা জানি, তাহলে পরবর্তী জানি আমরা মৌলিক অধিকার। মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস, যে অধিকারগুলি ছাড়া একটা মানুষ কখনো বাঁচতে পারে না। প্রথমত হচ্ছে অধিকার, এটা সবার জন্য ইন জেনারেল ভাবে প্রযোজ্য। পরবর্তীতে হচ্ছে মৌলিক অধিকার, যে অধিকারগুলি প্রতিটি মানুষের জন্য অপরিহার্য, যে অধিকারগুলি ছাড়া একটা মানুষ বেঁচে থাকতে পারে না বা তার বিকাশ লাভ সম্ভব হয় না। তাহলে আমরা যদি আরো একটু বিস্তারিতভাবে আলোকপাত করি, তাহলে দেখব যখন কতিপয় মানবাধিকারকে কোনো দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয় এবং সাংবিধানিক নিশ্চয়তা দ্বারা সংরক্ষণ করা হয়, তখন তাদেরকে মৌলিক অধিকার বলে। আর মৌলিক অধিকারগুলি সবই মানবাধিকার। আমরা মানবাধিকার যখন আলোকপাত করব, তখন বলবো তাহলে আমরা এইটাই বুঝি, মৌলিক অধিকার হচ্ছে সেই সকল অধিকারগুলি যেগুলি একটা দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়। যেমন আমাদের বাংলাদেশের সংবিধান যেসব রাষ্ট্রের সংবিধান দ্বারা পরিচালিত হয়, লিখিত সংবিধান দ্বারা পরিচালিত হয়, সেই সব সংবিধানে মানুষের অধিকারগুলি যদি লিপিবদ্ধ করা, সংবিধানে লিপিবদ্ধ করা মানে সেটা আইনে পরিণত করা, আইনে পরিণত হওয়া এবং সাংবিধানিক নিশ্চয়তা দ্বারা সংরক্ষণ করা হয়, তখন তাদেরকে মৌলিক অধিকার হিসেবে অভিহিত করা হয়। আবার যদি অন্যভাবে বলি, মৌলিক অধিকার হল নাগরিক জীবনের বিকাশ এবং ব্যক্তির জন্য সেই সমস্ত অপরিহার্য শর্তাবলী যা সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং সরকারের নিকট অলঙ্ঘনীয়। মৌলিক অধিকার নাগরিকের জন্মগত অপরিহার্য অধিকার, যা সংবিধানের মাধ্যমে নাগরিকগণ লাভ করে থাকে। যেমন আমরা বলতে পারি সম্পত্তি ভোগের অধিকার, স্বাধীনভাবে পথ চলার অধিকার, মত প্রকাশ, ধর্ম পালন ইত্যাদি মৌলিক অধিকারের পর্যায়ভুক্ত। বাংলাদেশ মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করা যায়। বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে ৪৭ থেকে ৪৪ অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারগুলি সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সহজ কথায় সহজ অর্থে যে বিষয়টি জানলাম সেটা হচ্ছে প্রথমত অধিকার, দাবি, চাওয়া, আর যেই দাবিগুলি পূরণের মাধ্যমে সে মানসিক বিকাশ লাভ করে, মানসিক পরিতৃপ্তি লাভ করে। আর এই অধিকারগুলি যখন কোন রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত হয় তথা সংবিধান দ্বারা স্বীকৃত হয় এবং তার সংরক্ষণে নিশ্চয়তা প্রদান করায়, সে অধিকারগুলি মূলত মৌলিক অধিকার।
যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই অধিকারগুলো হচ্ছে মানুষের মৌলিক অধিকার। বাংলাদেশের কোনো এলাকায় যদি এই মৌলিক অধিকারগুলি থেকে কেউ যদি বঞ্চিত হয়, তাহলে সে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারবে যে রাষ্ট্র আমাকে এই অধিকারগুলি সুনিশ্চিত করছে না। কারণ রাষ্ট্রের অপরিহার্য বিষয় হচ্ছে যে এই মৌলিক অধিকারগুলি সুনিশ্চিত করা প্রতিটি নাগরিকের জন্য অপরিহার্য, কারণ সংবিধানে এগুলি বলা হয়েছে। তো সুতরাং ব্যক্তির বিকাশ ও ব্যক্তির যে সমস্ত অপরিহার্য শর্তাবলী সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত এবং সরকারের নিকট অলঙ্ঘনীয়। সরকার ইচ্ছা করলেই যে সে ভিন্ন মতাবলম্বী বা অন্য মত পোষণ করে, সুতরাং তাকে এ মৌলিক অধিকার সুনিশ্চিত করা যাবে না, এরূপ করতে পারবে না। অর্থাৎ প্রত্যেক সংবিধানে বলা হচ্ছে প্রত্যেকটি নাগরিকের, সেখানে ধর্ম, বর্ণ, গোত্রের কোনো ভেদাভেদ নাই, সকল নাগরিকের প্রতি মৌলিক অধিকারের সুনিশ্চিত ব্যবস্থা করাটা রাষ্ট্রের অপরিহার্য কর্তব্য। আমাদের সংবিধানের বলা হচ্ছে ৩য় ভাগে ২৭ থেকে ৪৭ পর্যন্ত মানুষের মৌলিক অধিকারগুলি সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সুতরাং এই অধিকার থেকে কেউ যখন বঞ্চিত হয় বা তাকে যখন বাধা প্রদান করা হয় অথবা তাকে যখন বিরত রাখা হয়, তখন সে আইনের আশ্রয় নিতে পারে, যে কোনো আদালতে সে মামলা করতে পারে। এক্ষেত্রে সে রাষ্ট্র তাকে এই অধিকারগুলো পূরণের জন্য সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা দেখছি যে মৌলিক অধিকারের বিভিন্ন দিক। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীর এতক্ষণ দেখলাম প্রথমত অধিকার, দ্বিতীয়ত হচ্ছে মৌলিক অধিকার। প্রথমত অধিকারটা হচ্ছে ইন জেনারেল, অর্থাৎ সবার জন্য সমভাবে প্রযোজ্য। আবার মৌলিক অধিকারটা হচ্ছে প্রত্যেকটা রাষ্ট্রের জন্য আলাদা আলাদা কিছু অধিকার রয়েছে, আর সেই রাষ্ট্র, প্রত্যেকটা রাষ্ট্রই তাদের সংবিধান দ্বারা সেই অধিকারগুলিকে সুরক্ষারও সুনিশ্চিত ব্যবস্থা করেছে। আর যখনই কোনো আইন দ্বারা সেই অধিকারগুলি সুনিশ্চিত ব্যবস্থা করা হয়, সংরক্ষণের ব্যবস্থা করা হয়, সেগুলি মৌলিক অধিকার হিসেবে ভিন্ন। প্রশ্ন হতে পারে, সব রাষ্ট্রের মৌলিক অধিকার কি একই? না, অনেক ক্ষেত্রে ভিন্নও হতে পারে। প্রত্যেকটা রাষ্ট্রেরই ইচ্ছাধীন বিষয় হচ্ছে সে কোন কোন বিষয়গুলিকে মৌলিক অধিকারে রাখবে আর কোন কোন বিষয়গুলিকে সে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দিবে। তো আমরা দেখছি আমাদের সংবিধানের ৩য় অনুচ্ছেদে ২৭ থেকে ৪০ পর্যন্ত অনুচ্ছেদে ৩য় ভাগের মৌলিক অধিকারগুলো সুবিন্যস্তভাবে বর্ণিত হয়েছে। আমরা আরও দেখছি মৌলিক অধিকারের বিভিন্ন দিক। বাংলাদেশ সংবিধানের ১০২ অনুচ্ছেদে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগকে মৌলিক অধিকার বলবৎ করার এখতিয়ার দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেক বাংলাদেশির মৌলিক অধিকার হচ্ছে 18টি। এরপর আমরা দেখছি যে মৌলিক অধিকারের কিছু বিন্যাস। রাষ্ট্রে অবস্থানরত নাগরিক এবং বিদেশি উভয় ভোগ করতে পারে এর অধিকার হচ্ছে 6টি। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা কিছু অধিকার আমরা তো সব অধিকারই ভোগ করতে পারি। সাথে সাথে বলা হচ্ছে যারা বিদেশি নাগরিক, বাংলাদেশে অবস্থানরত নাগরিক এবং বিদেশি, তো সুতরাং বলা হচ্ছে তারা 6টি অধিকার ভোগ করতে পারবে। মৌলিক অধিকার, এর মৌলিক অধিকার হচ্ছে 6টি। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ অধিকার, জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ অনুচ্ছেদ 34, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ অনুচ্ছেদ 35, ধর্মীয় স্বাধীনতা 41, সাংবিধানিক প্রতিকার পাওয়ার অধিকার। অর্থাৎ এই অধিকারগুলো হচ্ছে যারা বিদেশি নাগরিক বাংলাদেশে বসবাস করছে অথবা বাংলাদেশে ভ্রমণের জন্য আসছে কিছুকাল, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এই অধিকারগুলি লঙ্ঘিত হলে সে বাংলাদেশের কোনো আদালতে মামলা করতে পারবে এবং সরকার সেই অধিকারগুলি সুনিশ্চিতভাবে সেই সব নাগরিকদের, বিদেশি নাগরিকদের ব্যাপারে বলবৎ করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। এরপর আমরা দেখছি প্রিয় শিক্ষার্থী অধিকার আরও কিছু দিক। আর যারা আমরা বাংলাদেশি, এরূপ মৌলিক অধিকার হচ্ছে 12টি। আর এগুলি হচ্ছে 27 সংবিধানের অনুচ্ছেদে 27, 28, 29, 30, 31, 36, 37, 38, 39, 40, 42 এবং 43 অনুচ্ছেদে বর্ণিত অধিকারসমূহ। 18টি মৌলিক অধিকার হচ্ছে আইনি দৃষ্টিতে সমতা, যেটা বাংলাদেশের নাগরিকগণ পেয়ে থাকে, অর্থাৎ আমরা পেয়ে থাকি। আইনি দৃষ্টিতে সমতা, ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, সরকারের নিয়োগ লাভের সুযোগের সমতা অনুচ্ছেদ 29, বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ অনুচ্ছেদ 30, আইনের আশ্রয় লাভের অধিকার অনুচ্ছেদ 31, জীবন এবং ব্যক্তি স্বাধীনতার সংরক্ষণের অধিকার অনুচ্ছেদ 32। দেখছি গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষা কবচ 33,
জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ অনুচ্ছেদ 34, বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ 35, চলাফেরার অধিকার 36, সমাবেশের অধিকার 37, সংগঠনের অধিকার 38, চিন্তা ও বিবেকের অধিকার স্বাধীনতা 39, পেশা ও বৃত্তির স্বাধীনতা 40, ধর্মীয় স্বাধীনতা 41, সম্পত্তির অধিকার 42, গৃহ যোগাযোগের রক্ষণ 43, মৌলিক অধিকার বলবৎকরণের অধিকার 44। অর্থাৎ সেখানে বলা হচ্ছে অযথা পুলিশ গ্রেফতার করলে সেখানে আদালতের কাছে বা পুলিশের কাছে সে অধিকার চাইতে পারে, কেন বা কোন আইনে তাকে গ্রেফতার করা হয়েছে সেই অধিকার সে রাষ্ট্রের কাছে সে জবাবদিহি চাইতে পারে। জবরদস্তি শ্রম তাকে, আমাকে বা কোনো নাগরিককে ইচ্ছা করলেও কেউ জবরদস্তি শ্রমে নিযুক্ত করতে পারবে না, কারণ এটা তার মৌলিক অধিকারের বিরুদ্ধ। বিচার ও দণ্ড সম্পর্কে আদালতে কোনো অপরাধী অভিযুক্ত হলে বিচার ও দণ্ড যে প্রয়োগ হয় তাকে সেই প্রয়োগে জানার, শোনার এবং যথোপযুক্ত বিচার পাওয়ার তার অধিকার রয়েছে। চলাফেরা করার অধিকার রয়েছে। যেসব এলাকাগুলিতে সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত সে সেখানে যেতে পারবে, এটা তার মৌলিক অধিকার। সমাবেশ করতে পারবে রাষ্ট্রের নিষিদ্ধ এলাকা বা নিষেধাজ্ঞা ব্যতীত যেই এলাকাগুলিতে জনসমাবেশ করার অধিকার রয়েছে সেখানেও প্রত্যেকটি নাগরিক করতে পারবে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা সে লাভ করবে। সে ইচ্ছা করলে যে কোনো পেশা ও বৃত্তি, যে কোনো সেই জব বা চাকরি ইচ্ছা করলে সে প্রয়োজনে চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, বিদেশ যেতে পারে। এই অধিকারটা প্রত্যেক নাগরিকের রয়েছে। ধর্মীয় স্বাধীনতা, সে পালন করার তার অধিকার রয়েছে, অর্থাৎ সেটা আমাদের সংবিধান সেই অধিকারকে আমাদেরকে দিয়েছে। গৃহ এবং যোগাযোগ রক্ষণ, সে যে কোনো জায়গায় বাংলাদেশের ঘর তৈরি করতে পারবে এবং সে সেখানে যোগাযোগ রক্ষা করার তার অধিকার রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আলোকপাত করলাম তা হচ্ছে যে ইসলামের মানবাধিকারের প্রাথমিক আলোচনায়, দ্বিতীয় হচ্ছে মৌলিক অধিকার। তাহলে প্রথম আলোচনা আমরা দেখেছি অধিকার হচ্ছে মানুষের এমন সমাজ জীবনে এমন সেই সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো আদায়ের মাধ্যমে সে মানসিক প্রশান্তি লাভ করে। আর তার বিপরীত পক্ষে যেই হয় যে তার মধ্যে অস্থিরতা, অশান্তি এবং হীনমন্যতা তার মাঝে তৈরি হয়। সেজন্য অধিকার বলেছিলাম, অধিকার কেউ কাউকে দেয় না, বরং অধিকারকে আদায় করে নিতে হয়। আর এই অধিকারগুলি সাধারণ মানুষের সমভাবে প্রযোজ্য। সুতরাং এই অধিকারগুলো বঞ্চিত হলে কেউ আদালতে মামলা করলেও সে প্রতিকার পেতে পারে না। কিন্তু এই অধিকারগুলি যখন কোনো দেশের বা কোনো রাষ্ট্রের সংবিধান দ্বারা স্বীকৃত হয় অথবা কোনো রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত হয়, সেই অধিকারগুলি মূলত হয়ে যায় মৌলিক অধিকার। আর মৌলিক অধিকার লঙ্ঘিত হলে সে আদালতে মামলা করে এর প্রতিকার চাইতে পারবে, এর প্রতিবিধান করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ইসলাম ও মানবাধিকার কোর্সে অধিকার এবং মৌলিক অধিকার সম্পর্কিত বিষয় তোমরা জানতে পেরেছ। আর এই প্রশ্নগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রেও অনেক প্রশ্ন আসে যে বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলি বর্ণিত রয়েছে, অথবা মৌলিক অধিকারের কয়েকটি ধারা সেখানে উল্লেখ করো। সুতরাং তোমরা আশা করি ক্লাসগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে কোর্সের অনুষঙ্গ সে বইয়ের সাথে মিলিয়ে নিবে। আর তাহলেই তোমাদের জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ এবং তোমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমরা ইসলাম ও মানবাধিকার সম্পর্কিত আরও বিষয় তোমাদের সামনে উপস্থাপনের আশা রাখছি। তো সেই প্রত্যাশা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।